আগের দিনের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে গোল্ডেন রুল বা ব্রিটিশ অ্যাপ্রোচ অনুযায়ী কিভাবে ডেবিট ক্রেডিট নিরূপণ করতে হয়। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমেরিকান অ্যাপ্রোচ অর মডার্ন রুল অনুযায়ী কিভাবে ডেবিট ক্রেডিট নিরূপণ করতে হয়। এর আগের ভিডিওতে যেখানে আমি অ্যাকাউন্টস সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে আমি তোমাদের বলেছিলাম যে আমেরিকান অ্যাপ্রোচ অনুযায়ী অ্যাকাউন্টস 5 ধরনের, যেটা ব্রিটিশ অ্যাপ্রোচে আমরা পেয়েছিলাম 3 ধরনের, কিন্তু আমেরিকান অ্যাপ্রোচে আমরা পেয়েছিলাম যে অ্যাকাউন্ট হচ্ছে 5 ধরনের। কি কি দেখো, অ্যাসেট অ্যাকাউন্ট বা সম্পত্তির হিসাব খাত, লায়াবিলিটিস অ্যাকাউন্ট বা দায়ের হিসাব খাত, ক্যাপিটাল অর প্রপ্রাইটারশিপ অ্যাকাউন্টস মানে মূলধন বা মালিকানার হিসাব খাত, রেভিনিউ অ্যাকাউন্ট বা রেভিনিউ হিসাব খাত এবং এক্সপেন্সেস অ্যাকাউন্ট বা খরচের হিসাব খাত। তো এই 5টা অ্যাকাউন্টকে আমরা মডার্ন রুল অনুযায়ী ভাগ করি এবং এই 5টা অ্যাকাউন্ট কখন ডেবিট আর কখন ক্রেডিট হবে সেটাই আমরা আলোচনা করব। মডার্ন রুলে আমরা জাস্ট একটা কথা মনে রাখব, সেটা হচ্ছে ইনক্রিজ অর ডিক্রিজ। অর্থাৎ এই অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র অ্যাকাউন্টটা ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে শুধুমাত্র সেটা বুঝে নেব। যদি সেটা বুঝে যাই তাহলে ডেবিট ক্রেডিট নিরূপণ করা ভীষণ সহজ হয়ে যাবে। দেখো, আমাদের প্রথম অ্যাকাউন্ট আমরা বলেছিলাম অ্যাসেট অ্যাকাউন্ট বা সম্পত্তির হিসাব খাত। অ্যাসেট অ্যাকাউন্টে আমরা কিভাবে ডেবিট ক্রেডিট করি? অ্যাসেট অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি অ্যাসেট ইনক্রিজ হয় তাহলে আমরা ডেবিট করব, আর যদি ডিক্রিজ হয় তাহলে আমরা ক্রেডিট করব। দেখো, এখানে বিভিন্ন অ্যাসেট হতে পারে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, সানড্রি ডেটার্স, ক্যাশ, এগুলো সবই আমাদের অ্যাসেট। এবার এই যে অ্যাসেট, এখানে দেখো ব্যাঙ্কও দেওয়া আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টকে কিন্তু অনেকেই অ্যাসেট অ্যাকাউন্টও বলে। আবার গোল্ডেন রুলের ক্ষেত্রে তোমরা দেখেছো ব্যাঙ্ক অ্যাকাউন্টকে তখন কিন্তু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে ধরেছিলাম। মডার্ন রুলের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টকে তখন অ্যাসেট অ্যাকাউন্ট হিসেবে ধরি। তো এই যে অ্যাসেট, এই অ্যাসেটের ক্ষেত্রে কি হবে? যখন অ্যাসেট ইনক্রিজ করবে তখন আমরা সেটাকে ডেবিট করব, যখন অ্যাসেট ডিক্রিজ করবে তখন আমরা ক্রেডিট করব। দেখো, ডেবিট ইনক্রিজেস ইন অ্যাসেটস অ্যান্ড ক্রেডিট ডিক্রিজেস ইন অ্যাসেটস। ক্লিয়ার? সহজ। এরপরে দেখো দায়ের হিসাব খাত বা লায়াবিলিটিস অ্যাকাউন্ট। লায়াবিলিটিস অ্যাকাউন্টের ক্ষেত্রে অপোজিট হয়, অর্থাৎ এক্ষেত্রে যদি লায়াবিলিটিস ইনক্রিজ করে, বেড়ে যায়, তাহলে আমরা করব ক্রেডিট, আর যদি লায়াবিলিটিস কমে যায়, ডিক্রিজ করে, তাহলে আমরা করব ডেবিট। লায়াবিলিটিস কোনগুলো? সানড্রি ক্রেডিটার্স, লোন, বিলস পেয়েবল অ্যাকাউন্ট, আউটস্ট্যান্ডিং ওয়েজেস, এগুলো সব লায়াবিলিটি। লায়াবিলিটির ক্ষেত্রে মডার্ন রুলের নিয়মটা কি? দায়ের মূল্য যদি কমে যায় তাহলে ডেবিট, যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট। ডেবিট ডিক্রিজেস ইন লায়াবিলিটি, ক্রেডিট ইনক্রিজেস ইন লায়াবিলিটি। তাহলে দেখো, অ্যাসেট আর লায়াবিলিটি এক্ষেত্রে জাস্ট অপোজিট। অ্যাসেটের ক্ষেত্রে আমরা কি বললাম? ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। আর লায়াবিলিটির ক্ষেত্রে ইনক্রিজ হলে ক্রেডিট, ডিক্রিজ হলে ডেবিট। ঠিক আছে? এরপরে দেখো ক্যাপিটাল অর প্রপ্রাইটারশিপ অ্যাকাউন্ট। ক্যাপিটালও কিন্তু লায়াবিলিটি, ইন্টারনাল লায়াবিলিটি। মালিকদের মূলধন বা স্বত্বাধিকার সম্পর্কিত লেনদেনগুলো তো এই হিসাব খাতে লিপিবদ্ধ করা হয়। যেমন ধরো ক্যাপিটাল অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট, রিজার্ভ অ্যাকাউন্ট, এগুলো। তো এক্ষেত্রেও এই ক্যাপিটাল বলো বা ড্রয়িংস বলো, এগুলো তো ইন্টারনাল লায়াবিলিটি, অন্তর্দায়। তাহলে এক্ষেত্রে লায়াবিলিটির নিয়ম আমরা কি পড়লাম? ইনক্রিজ হলে ক্রেডিট আর ডিক্রিজ হলে ডেবিট। তাহলে ক্যাপিটালের ক্ষেত্রেও কিন্তু একই কথা আমরা বলবো যে যদি মূলধন বা স্বত্বাধিকার হ্রাস পায় তাহলে হিসাব খাত ডেবিট,
আর বেড়ে গেলে হবে ক্রেডিট। অর্থাৎ ডেবিট ডিক্রিজ ইন ক্যাপিটাল, ক্রেডিট ইনক্রিজ ইন ক্যাপিটাল। ঠিক আছে, এরপর আসছে রেভিনিউ অ্যাকাউন্টস। রেভিনিউ অ্যাকাউন্টস মানে কোনগুলো? যেখান থেকে আমরা রেভিনিউ আর্ন করি, রেভিনিউ সম্পর্কিত লেনদেনগুলি, অর্থাৎ যেখানে সেলস অ্যাকাউন্ট হতে পারে, বা ধরো কমিশন রিসিভড, হ্যাঁ, এখানে যেমন তোমাদের দিয়েছে ব্যাড ডেট রিকভার্ড। হ্যাঁ, তো এক্ষেত্রে নিয়মটা কি? এক্ষেত্রেও নিয়মটা হচ্ছে যখন এটা কমে যাবে তখন হবে ডেবিট, যখন বাড়বে তখন হবে ক্রেডিট। অর্থাৎ ডেবিট ডিক্রিজ ইন রেভিনিউ অ্যান্ড ক্রেডিট ইনক্রিজ ইন রেভিনিউ। এটা না আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে খুব ভালো করে বুঝতে পারবো। আমি অ্যাকাউন্টিং ইকুয়েশনটা তোমাদের যখন করাবো এটা তোমাদের মনে রাখতে আরও সুবিধা হবে। আপাতত তোমরা দেখে নাও যে যখন আমাদের লায়াবিলিটি থাকবে, ক্যাপিটাল থাকবে এবং রেভিনিউ থাকবে, তখন সব সময় মনে রাখবে যদি ইনক্রিজ হয় তাহলে আমরা করব ক্রেডিট, আর যদি ডিক্রিজ হয় তাহলে আমরা করব ডেবিট। ক্লিয়ার? আর খরচের হিসাব খাত বা এক্সপেন্সেস অ্যাকাউন্ট, যেমন পারচেজ অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে এক্সপেন্সেস অ্যাকাউন্ট। এক্সপেন্সেস অ্যাকাউন্টের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট, অর্থাৎ অ্যাসেটের মতো। অ্যাসেট আর এক্সপেন্স এই দুটোর ক্ষেত্রে মাথায় রাখবে ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। আর ক্যাপিটাল, রেভিনিউ আর লায়াবিলিটির ক্ষেত্রে ইনক্রিজ হলে ক্রেডিট, ডিক্রিজ হলে ডেবিট। ক্লিয়ার? দেখো তোমাদের একটা চার্টও দেখিয়ে দিয়েছে। মডার্ন রুল অনুযায়ী অ্যাকাউন্টসকে আমরা 5টা ভাগে ভাগ করি: অ্যাসেট অ্যাকাউন্ট, লায়াবিলিটিস অ্যাকাউন্ট, ক্যাপিটাল আর প্রপার্টারশিপ অ্যাকাউন্ট, রেভিনিউ অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট। অ্যাসেট অ্যাকাউন্ট আমরা কি বললাম? ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। ক্যাপিটাল কি হবে? ডিক্রিজ হলে ডেবিট, ইনক্রিজ হলে ক্রেডিট। লায়াবিলিটিস কি হবে? ডিক্রিজ হলে ডেবিট, ইনক্রিজ হলে ক্রেডিট। আর রেভিনিউ কি হবে? ডিক্রিজ হলে ডেবিট, ইনক্রিজ হলে ক্রেডিট। আর এক্সপেন্স অ্যাসেটের মতোই, অর্থাৎ ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। ক্লিয়ার? এবারে দেখো আমরা একটা অ্যানালিসিস অফ ট্রানজাকশন করে দেখাচ্ছি আন্ডার মডার্ন অ্যাপ্রোচ, তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, অসীম স্টার্টেড হিজ বিজনেস উইথ আ ক্যাশ অ্যামাউন্টিং টু ₹1 লাখ। এখানে কি কি অ্যাকাউন্ট ইনভলভ আছে? অসীম নগদ অর্থ দিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে একটা অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা অ্যাকাউন্ট হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাশের নেচার কি? অ্যাসেট। ক্যাপিটালের নেচার তো ক্যাপিটাল। তাহলে এখানে বিজনেসে ক্যাশ এসেছে, তার মানে অ্যাসেট ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ হলে আমরা কি করি? ডেবিট। আর ক্যাপিটাল কি হয়েছে? ক্যাপিটালও ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ হলে আমরা কি করি? ক্রেডিট। 2 নম্বর ট্রানজাকশন দেখো, হি পারচেজ ফার্নিচার ফর ₹20,000 ইন ক্যাশ ফ্রম আমিন ব্রাদার্স। এখানে ফার্নিচার পারচেস করা হয়েছে আমিন ব্রাদার্সের কাছ থেকে, ক্যাশেই পারচেস করা হয়েছে। তার মানে এখানে দুটো অ্যাকাউন্ট ইনভলভ, একটা হচ্ছে ফার্নিচার, একটা হচ্ছে ক্যাশ। এখানে যদি ইন ক্যাশ কথাটা বলা না থাকতো তখন আমরা আমিন ব্রাদার্সকে আনতাম, কিন্তু এখানে ইন ক্যাশ কথাটা বলাই আছে, তার মানে এখানে অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে ক্যাশ। তাহলে ফার্নিচারও কি? অ্যাসেট। ক্যাশও কি? অ্যাসেট। ফার্নিচার বিজনেসে এসেছে অর্থাৎ অ্যাসেট ইনক্রিজ হয়েছে, দেখো ডেবিট করেছি। আর ক্যাশ ফার্নিচার কেনার জন্য দিতে হয়েছে, মানে ক্যাশ টাকা কমে গেছে, অ্যাসেট ডিক্রিজ হয়েছে, তাহলে দেখো ক্রেডিট করা হয়েছে। 3 নম্বর দেখো, হি পারচেজ গুডস ফর ক্যাশ ₹10,000। তাহলে পারচেজ কি? পারচেজ হলো এক্সপেন্স, আর ক্যাশ তো অ্যাসেট। এক্সপেন্স যখন ইনক্রিজ করে আমরা কি করি? ডেবিট। দেখো ডেবিট করেছি। আর ক্যাশ কি? অ্যাসেট। অ্যাসেট যখন ডিক্রিজ করে আমরা কি করি? ক্রেডিট করি। তাহলে দেখো ক্রেডিট করেছি। হি অলসো পারচেজ গুডস ফ্রম অ্যালেক্স ₹60,000। তাহলে পারচেজ অ্যাকাউন্ট আছে, কারণ অ্যালেক্সের কাছ থেকেও পারচেস করেছে, তাহলে দুজন ইনভলভ, দুটো অ্যাকাউন্ট ইনভলভ, একটা হচ্ছে পারচেস, আরেকজন হচ্ছে অ্যালেক্সের অ্যাকাউন্ট।
তাহলে অ্যালেক্স আর পারচেস, এখানে যেহেতু ইন ক্যাশ বা ফর ক্যাশ কথাটা বলা নেই, তার মানে বুঝতেই পারছো অ্যালেক্সের কাছ থেকে ধারে কেনা হয়েছে। তাহলে পারচেস অ্যাকাউন্ট এক্সপেন্সেস, আর অ্যালেক্সের কাছ থেকে ধারে কেনা হয়েছে মানে কি, অ্যালেক্স আমাদের ক্রেডিটার, তার মানে আমাদের লাইবিলিটি। তাহলে এক্সপেন্স ইনক্রিজ মানে ডেবিট, লাইবিলিটিসও ইনক্রিজড মানে ক্রেডিট। ক্লিয়ার? 5 নম্বরটা দেখো, হি সোল্ড গুডস ফর ক্যাশ টু অনামিকা ফর ₹25,000। এখানে দেখো অনামিকাকে নগদে বিক্রি করা হয়েছে। তাহলে কি কি অ্যাকাউন্ট ইনভলভ, একটা ক্যাশ আর একটা হলো সেলস। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কি, অ্যাসেট, আর সেলস কি, রেভিনিউ বা ইনকাম। তাহলে অ্যাসেট বেড়ে গেছে কারণ আমরা তো নগদ টাকা পেয়েছি, বিজনেস নগদ টাকা পেয়েছে, তাহলে অ্যাসেট ইনক্রিজ করেছে, ডেবিট। আর ইনকামও ইনক্রিজ করেছে, ইনক্রিজ হয়েছে, তাহলে ক্রেডিট করে দিয়েছি। সেলস যেহেতু ইনকাম অর রেভিনিউ, তাহলে ইনকামও যখন ইনক্রিজ করে তখন আমরা কি করি, ক্রেডিট করি, তাহলে দেখো ক্রেডিট করে দিয়েছি। 6 নম্বর দেখো, হি অলসো সোল্ড গুডস টু আনন্দ অন ক্রেডিট ফর ₹65,000। তাহলে এবার আনন্দকে ধারে বিক্রয় করা হয়েছে। তাহলে এবারে দুজন ইনভলভ, একজন আনন্দ, একটা সেলস। তাহলে আনন্দকে, আনন্দ হলো বিজনেসের ডেটার, যার কাছ থেকে টাকা পাওয়া যাবে, তাহলে আনন্দ হলো অ্যাসেট। আর সেলস তো আমরা এক্ষুনি বললাম ইনকাম। তাহলে অ্যাসেট ইনক্রিজ করলো, ইনক্রিজ করলে কি হয়, ডেবিট, ডেবিট করে দেওয়া হলো। আর ইনকাম, ইনকামও ইনক্রিজ করেছে, ইনক্রিজ করলে আমরা কি করি, ক্রেডিট করি, দেখো ক্রেডিট করে দেওয়া হলো। এরপরে দেখো, হি পারচেসড ফার্নিচার ফ্রম আলিপুর ফার্নিচার হাউস ফর ₹10,000। তাহলে ফার্নিচার অ্যাসেট, কারণ ফার্নিচার কেনা হয়েছে মানে বিজনেসে ফার্নিচার এসছে, অ্যাসেট এসেছে, তাহলে অ্যাসেট বেড়ে গেছে, ইনক্রিজ করেছে, ডেবিট করলাম। আর আলিপুর ফার্নিচার হাউসের কাছ থেকে ধারে কেনা হয়েছে, তাহলে এরা হলো আমাদের ক্রেডিটার। তাহলে আলিপুর ফার্নিচার হাউস, এদের কাছে আমরা লায়েবল টু পে, বিজনেস ইজ লায়েবল টু পে দ্য অ্যামাউন্ট, তাহলে এটা হলো বিজনেসের লায়াবিলিটি, লায়াবিলিটিও ইনক্রিজ করেছে, ইনক্রিজ করলে আমরা কি করি, ক্রেডিট। তাহলে আশা করি তোমরা এই মডার্ন রুল অনুযায়ী অ্যানালিসিস অফ ট্রানজাকশন বুঝতে পেরেছ। এটা কিন্তু পরীক্ষায় শর্ট কোয়েশ্চেনে দেয়, এমসিকিউ বা এসএকিউ এর প্রশ্নে কিন্তু এগুলো কিন্তু প্রায় দেখা যায়। এবার যেটা তোমাদের আমি বলছিলাম যে এখানে আমরা খুব সহজেই মডার্ন রুলটা আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের সাহায্যে বলতে পারি। এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের সাহায্যে যখন আমরা বলতে যাব তখন দেখবে এটা আরও বেশি সহজ হয়ে যায়। এই অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই কথাটার অর্থ কী, এটাকে অনেকে ব্যালেন্স শিট ইকুয়েশনও বলে। অর্থাৎ যে সমীকরণ প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের সমতা সম্পর্কে একটি গাণিতিক বর্ণনার সাহায্যে প্রকাশ করা হয় তাকে হিসাব নিকাশের সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে। অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশন হলো এমন একটি সমীকরণ বা ইকুয়েশন যেটি প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের মধ্যে সমতার সম্পর্ক প্রকাশ করে। অর্থাৎ সবসময়ই মাথায় রাখবে যে অ্যাসেট এবং লায়াবিলিটি সবসময় সমান। এবং এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা সমীকরণ, এটি লেনদেনের ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট বা দ্বৈত ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দ্বৈত ধারণা কি? দ্বৈত ধারণা বলতে বোঝায় যে প্রতিটি লেনদেনেরই দুটো সত্তা রয়েছে, একটি গ্রহণের দিক, একটি প্রদানের দিক। ঠিক আছে? অর্থাৎ এই যে ডুয়াল অ্যাসপেক্ট, দ্বৈত ধারণা, প্রতিটি লেনদেনেরই দুটো দিক থাকবে সবসময়, একটা ডেবিট দিক, একটা ক্রেডিট দিক। এই ধারণার উপর ভিত্তি করে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা গড়ে উঠেছে। এবং এখানে এই ধারণা অনুযায়ী মালিকের এবং বহিরাগতদের মোট দাবি অর্থাৎ টোটাল ক্লেম কারবারের মোট সম্পত্তির অর্থাৎ টোটাল অ্যাসেটের সমান। কেন? কারণ মালিক এবং বহিরাগতদের কাছ থেকে যে তহবিল সংগৃহীত হচ্ছে
সেইটার থেকেই তো সম্পত্তি সৃষ্টি হচ্ছে। আগে তো ক্যাপিটাল আসবে, এই যে মালিক বা বহিরাগতদের কাছ থেকে যে তহবিল আসবে, সোর্সেস অফ ফান্ড যেটা আসবে, সেটাকেই তো আমরা ব্যবহার করব। তাহলে ওই সোর্সেস অফ ফান্ড অ্যাপ্লাই করেই তো সম্পত্তির সৃষ্টি হয়। এই জন্য সবসময় টোটাল ক্লেম কে বলা হয় হিসাবশাস্ত্রের ভাষায় স্বত্বাধিকার বা ইকুইটি। তো এই টোটাল ক্লেম ইজ অলওয়েজ ইকুয়াল টু টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি। দেখো এখানে সমীকরণটা আমরা প্রকাশ করছি। এখানে সমীকরণটা প্রথমে আমরা কি দাঁড়াবো, অ্যাসেটস ইকুয়াল টু ইকুইটি। আমাদের সমীকরণটা দাঁড়ালো অ্যাসেটস ইকুয়াল টু ইকুইটি, কারণ ইকুইটি হলো মোট সংগৃহীত তহবিল, যে তহবিলটাকে ব্যবহার করে আমরা অ্যাসেটগুলো পাচ্ছি। ঠিক আছে, এবার এই যে ইকুইটি, এই ইকুইটি দুটো ভাগ আছে। একটা ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটিকে আমরা ডিনোট করি অ্যাজ ক্যাপিটাল, আর আউটসাইডার্স ইকুইটি, আউটসাইডার্স ইকুইটিকে আমরা বলি লাইবিলিটি বা এক্সটার্নাল লাইবিলিটি। তাহলে দেখো এবার সমীকরণটা, যেটা অ্যাসেটস ইকুয়াল টু ইকুইটি ছিল, এটাকে আমরা একটু ভেঙে দিলাম। দেখো অ্যাসেট ইকুয়াল টু আমরা করলাম ওনার্স ইকুইটি প্লাস আউটসাইডার্স ইকুইটি। ওনার্স ইকুইটি মানে কি আমরা এক্ষুনি বলেছি, ক্যাপিটাল, আর আউটসাইডার্স ইকুইটি মানে কি, লাইবিলিটি। তাহলে কি দাঁড়ালো, অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। এবার আমরা কি জানি, যখন কারবারের লাভ হয় তখন ইকুইটি বেড়ে যায়। তাহলে এবার দেখো কি হচ্ছে, অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস প্রফিট প্লাস লাইবিলিটি। এবার প্রফিট কি করে ক্যালকুলেট করি, রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলেই আমরা প্রফিট পেয়ে যাই। দেখো প্রফিট অর ইনকাম ইকুয়াল টু রেভিনিউ মাইনাস এক্সপেন্স। তাহলে এবার প্রফিটের জায়গায় আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে কিভাবে লিখছি, দেখো অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। প্রফিটের জায়গায় আমরা লিখলাম রেভিনিউ মাইনাস এক্সপেন্স প্লাস লাইবিলিটি, ব্র্যাকেটটা তুলে দিচ্ছি। অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স প্লাস লাইবিলিটি। এবারে জাস্ট সাইডটাকে চেঞ্জ করছি, সাইডটাকে চেঞ্জ করে যখনই এদিকে নিয়ে আসছি, এদিকে মাইনাস ছিল, সাইড চেঞ্জ করলে কী হবে, প্লাস হয়ে গেল। তাহলে অ্যাসেটস প্লাস এক্সপেন্সেস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস রেভিনিউ প্লাস লাইবিলিটি। তাহলে এই যে দিকটা, এই দিকটা বুঝতেই পারছো লেফট হ্যান্ড সাইড, আর এই দিকটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাই তো। তাহলে এক্ষুনি আমরা যেটা পড়লাম মডার্ন অ্যাপ্রোচে, দেখো অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে আমাদের আরও সুবিধা হলো মনে রাখতে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী কী থাকছে, অ্যাসেটস আর এক্সপেন্সেস, আর রাইট হ্যান্ড সাইডে থাকছে ক্যাপিটাল, রেভিনিউ, লাইবিলিটিস। লেফট হ্যান্ড সাইডে যখনই ইনক্রিজ করবে তখন আমরা কি বললাম, ডেবিট হবে, যখন ডিক্রিজ করবে তখন ক্রেডিট করে দেব। অর্থাৎ দেখো অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে আমাদের আরও সুবিধা হয়ে গেল, অ্যাসেটস প্লাস এক্সপেন্সেস হোয়েন ইনক্রিজ ডেবিট, হোয়েন ডিক্রিজ ক্রেডিট। আর ক্যাপিটাল, রেভিনিউ, লাইবিলিটি এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড যখন ইনক্রিজ করবে তখন আমরা করব ক্রেডিট, যখন ডিক্রিজ করবে তখন আমরা করব ডেবিট। তাহলে দেখো অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়েও কিন্তু আমরা এই ডেবিট এবং ক্রেডিট বার করতে পারি। এবং এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এর ব্যবহারটাও দেখো, এক্ষেত্রে আমরা এই হিসাব নিকাশ সমীকরণের মাধ্যমে প্রত্যেকটা লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে পারি, বিশ্লেষণ করতে পারি। এবং প্রত্যেকটা লেনদেনের জন্য তোমরা জানবে যে সব সময় প্রতিটি লেনদেনের ক্ষেত্রে কিন্তু টোটাল ক্লেম ইকুয়াল টু টোটাল অ্যাসেটস হবে। ক্লিয়ার? এবং আরেকটা আমরা কি পেলাম, ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে পারি কিভাবে না, যখন আমাদের লেফট হ্যান্ড সাইডে অ্যাসেট আর এক্সপেন্সেস থাকবে, সেটা যখন বৃদ্ধি পাবে তখন আমরা ডেবিট করব, আর হ্রাস পেলে অর্থাৎ ডিক্রিজ করলে ক্রেডিট করব। আর ক্যাপিটাল, রেভিনিউ আর লায়াবিলিটি যখন বৃদ্ধি পাবে অর্থাৎ ইনক্রিজ করবে তখন আমরা ক্রেডিট করব, আর যখন আমাদের ডিক্রিজ হয়ে যাবে তখন আমরা
ডেবিট করে দেবো। তাহলে আশা করি তোমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন এবং মডার্ন রুল অনুযায়ী পরিষ্কার বুঝতে পেরেছো কিভাবে ডেবিট ক্রেডিট নিরূপণ করতে হয়। যদি কারোর কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে।